আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 72 ঘন্টার মধ্যে পাওয়া যাবে রামিসার ডিএনএ রিপোর্ট। এরপরই চার্জশিট বিচার কার্যক্রম শুরু ঈদের পর জানালেন আইনমন্ত্রী। সামাজিক অবক্ষয় ও মাদকাসক্তির কারণেই বাড়ছে শিশু হত্যা ও ধর্ষণের মতো বিশেষজ্ঞদের মামলার দীর্ঘসূত্রিতা বন্ধ এবং সর্বোচ্চ সাজা নিশ্চিতের তাগিদ। ময়মনসিংহের ত্রিশালে বৈলোর খান পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে যোগ দেবেন নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে। কোরবানিকে সামনে রেখে আজ থেকে রাজধানীতে 27টি স্থানে বসেছে অস্থায়ী পশুর হাট। এখনো জমে ওঠেনি বেচাকেনা। এবং ঈদে ঢাকা ছাড়ছেন মানুষ, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ট্রেনের সময়সূচিতে বিলম্ব। যশোর কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 7। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে 72 ঘন্টার মধ্যে। আর ঈদের পর বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। শনিবার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আশ্বাস দেন, দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার সম্পূর্ণ করতে চায় সরকার। তরিক ইসলামের রিপোর্ট। রামিসা গত সপ্তাহে রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় 8 বছরের রামিসা। শিশুটির ধর্ষণ ও হত্যার ঘটনায় স্তম্ভিত ও শোকাহত পুরো দেশ। ধর্ষক সোহেল রানার বিচারের দাবি ওঠে দেশ জুড়ে। শনিবার লিগ্যাল এইডের আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ মতবিনিময় সভায় যোগ দেন আইনমন্ত্রী। এ সময় তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হবে রামিসা হত্যার বিচার। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে। ঈদের পর রামিসা হত্যার বিচার শুরু হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে, আমরা সেখানে কেন করব না। একই সাথে মডেল মেঘলার মৃত্যুর বিষয়ে সরকার মনিটর করছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি এবং মানসিক বিকৃতির কারণে দিন দিন শিশু হত্যা এবং ধর্ষণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বেশিরভাগ সময়ই আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীদের দ্বারাই আক্রান্ত হচ্ছে শিশুরা। মামলার দীর্ঘসূত্রিতা এবং সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকর না হয় অপরাধীরা এই পৈশাচিক কর্মকাণ্ডে ছড়িয়ে পড়ার সাহস পাচ্ছে বলেও মত অপরাধ বিশেষজ্ঞদের। মনির হোসেন, তপু রিপোর্ট। নিষ্পাপ শিশুদের প্রতি নির্মমতা যেন থামছেই না। দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বাড়ছে শিশু হত্যা ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ। বিশেষজ্ঞদের মতে, মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় এবং সামাজিক সচেতনতার অভাবেই এসব ঘটনার অন্যতম কারণ। আমাদের যে সোশ্যাল বাধা থাকে, আইনের বাধা থাকে, আমাদের ধর্মীয় বাধা থাকে, মূল্যবোধের যে বাধা থাকে, অর্থাৎ যেটার কারণে আমরা অনেকখানি চাইলে অনেক কিছু করতে পারি না, তো সে বাধাগুলোকে কমিয়ে ফেলে। যখন মাদক গ্রহণ করবে কেউ ক্রমাগত, তখন এই ইনহিবিশনগুলো কমে ফেলে। কাজে নানা রকমের অপরাধ প্রবণতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। মাদকাসক্ত অবস্থায় থাকে এবং সেই মাদকের যে প্রভাব এবং এর সাথে বিকৃত যৌন আকাঙ্ক্ষা, দুটি মিলে কিন্তু সে কি করছে, কোন বয়সের মানুষের সাথে বা কোন জেন্ডারের মানুষের সাথে সে কি আচরণ করছে, এটাও কিন্তু মাদকাসক্ত অবস্থায় অনেকে বুঝে উঠতে পারেন না। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো
অধিকাংশ ক্ষেত্রেই আত্মীয়, প্রতিবেশী কিংবা কাছের কারো হাতেই নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। ফলে পরিবারগুলোর মধ্যে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। শিশুরা কিন্তু সবচেয়ে বেশি যদি অনিরাপত্তার কথা বলে যৌন হয়রানির ব্যাপারটা হয়, সেটা কিন্তু হলো পরিবারের মধ্যে হয়, বিশেষ করে ঘরের মধ্যে যাদের অ্যাক্সেস রয়েছে তাদের দ্বারাই হয়। কাজেই আসলে বাচ্চাকে সচেতন করার, বাচ্চাকে নিজে কিভাবে প্রোটেক্ট করবে তার কিন্তু কোনো বিকল্প নেই। এই ধরনের ঘটনাগুলো, এই বিষয়গুলো সেরকমই এক ধরনের ওয়ার্নিং বেল আমাদের দেয়। তাদের মতে অপরাধীদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে এ ধরনের অপরাধ কমানো কঠিন হবে। বিচার বলতে যদি আমরা মনে করি যে মামলা হলো, অভিযুক্ত গ্রেপ্তার হলো, তার মানে বিচার প্রায় শেষ বা বিচারের অধিকাংশ কাজ শেষ হলো, তখন কিন্তু আসলে যিনি অপরাধটি করলেন বা অভিযুক্ত ব্যক্তি কিংবা এই ধরনের অপরাধমনস্ক ব্যক্তিদের কিন্তু অপরাধ করার স্পৃহাটা বেড়ে যায়। আমাদের যে সোশ্যাল বাধা থাকে, আইনের বাধা থাকে, আমাদের ধর্মীয় বাধা থাকে, মূল্যবোধের যে বাধা থাকে, অর্থাৎ যেটার কারণে আমরা অনেকখানি চাইলে অনেক কিছু করতে পারি না, তো সে বাধাগুলোকে কমিয়ে ফেলে। যখন মাদক গ্রহণ করবে কেউ ক্রমাগত, তখন এই ইনহিবিশনগুলো কমে ফেলে। কাজে নানা রকমের অপরাধ প্রবণতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 4.5 মাসে 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। উদ্বেগজনক এই পরিসংখ্যান নতুন করে ভাবাচ্ছে সবাইকে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার দিকে সড়ক পথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন তিনি। যাত্রাপথে নানা জায়গায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। একদিনের সরকারি এই সফরে জেলার ত্রিশালের বৈলোর ইউনিয়নের ধরার খাল পুনর্খনন কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। মধ্যভোজ ও নামাজের বিরতির পর বিকেলে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 3 দিনব্যাপী জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সন্ধ্যায় ময়মনসিংহ জেলা ও মহানগর নেতাদের সাথে সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের। কর্মসূচি শেষে সড়ক পথেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এদিকে স্পোর্টস কার ও ইলেকট্রনিক ভেহিকল ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এই প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে কথা বলেন। তাদেরকে বিভিন্ন পরামর্শও দেন প্রধানমন্ত্রী। মিরের সরাইতে 100 একর জায়গার উপরে বেজা যে ল্যান্ডটা দিয়েছে ওইটার উপরে আমরা একটা গাড়ির ইন্ডাস্ট্রি বানিয়েছি। এটা একটা বাংলাদেশের প্রথম ফুল প্লেজেড গাড়ির ইন্ডাস্ট্রি। সেখানে আমরা প্রেস থেকে আরম্ভ করে ওয়েল্ডিং, পেন্টিং এবং অ্যাসেম্বলিং, কিউসি এবং টেস্টিং পুরো প্রসেসটাই আমরা ওখানে করতেছি। আমাদের এই মুহূর্তে 5 ধরনের গাড়ি তৈরি হচ্ছে। আমাদের প্রথম হলো প্যাসেঞ্জার ভেহিক্যাল হচ্ছে, মানুষকে সবচেয়ে কম দামে ইলেকট্রিক ভেহিক্যাল দেয়া। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে একটা নতুন এক্সপোর্ট সেক্টর ওপেন করা, যেটা আমরা মনে করতেছি যে গার্মেন্টসের চেয়েও বড় একটা এক্সপোর্ট সেক্টর হতে পারে বাংলাদেশ থেকে ইভি রপ্তানি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। সায়দাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে সকালে বেশ কিছু ট্রেন সময় মতো ছেড়ে যায়নি। এদিকে বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। নগরের বিভিন্ন টার্মিনাল ঘুরে ঈদ যাত্রার খবর জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। ঈদের আনন্দ ভাগ করে নিতে নারীর টানে বাড়ি ফেরা,
সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করেন ঘরমুখো মানুষ। যাত্রা নিরাপদ করতে নেওয়া হয় 3 স্তরের নিরাপত্তা। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রুটে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সময়মতো গন্তব্যে যেতে পারেনি বেশ কয়েকটি ট্রেন। দেওয়ানগঞ্জ কমিউটার নামে একটি ট্রেন জাস্ট ছেড়ে যাওয়ার পরপরই ওটার ইঞ্জিন নষ্ট হয়েছে। পরে ওটাকে ফিরিয়ে এনে আমরা ইঞ্জিন, আমাদের রিজার্ভ ইঞ্জিন ওটা রিপ্লেস করে আমরা ওটা আবার ছেড়ে দিয়েছি। এখানে একটু ডিলেড হয়েছে। অ্যাকর্ডিংলি পরের বেশ কটা ট্রেন এই 15 মিনিট থেকে আধা ঘন্টা ডিলেড হয়েছে। স্টেশনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। ঈদে বাড়িতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। বাড়ি যাবো, গরম তেমন একটা ফ্যাক্টর না, বাড়ি যাবো এটাই বেশি আনন্দ। ট্রেনে ঈদে বাড়ি যাচ্ছি, কিন্তু খুব পরিবেশ অনেক পরিষ্কার, কোনো কষ্ট হয় না। স্বাভাবিক আছে, এভাবে থাকলে আশা করি যাত্রীরা ভোগান্তি কমই হবে। বাস কাউন্টারগুলোতে এখনো মিলছে টিকিট, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। 150 টাকা ভাড়া, আর এখন তারা 250 টাকা ভাড়া দাবি করতেছে। ভাড়া বেশি নিছে আর কি, হালকা বেশি নিছে। 650 করে নেয় ঈদের সময়, এখন 800। দুটো টিকিট কাটছে 1600 টাকা। সরকারি নির্ধারণ করে দিয়েছে যে লাস্ট স্টপেজের ভাড়া আমাদের নেওয়া হচ্ছে। ঈদ যাত্রা নিরাপদ করতে যথাযথ মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গাজীপুরে চন্দ্রা মোড়ে এবারও ঈদ যাত্রায় যানজটের শঙ্কা রয়েছে। এছাড়া আমিনবাজার, সাভার আশুলিয়া ও বাইপাইল শ্রীপুর সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে যানজট বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। যান চলাচল স্বাভাবিক রাখতে এবার 5 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবেন। গাজীপুর থেকে মাঝারুল ইসলাম মাসুমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়। এ প্রবেশদ্বার দিয়ে উত্তরবঙ্গের 25টিরও বেশি জেলার মানুষ যাতায়াত করে। এখানে প্রতিবারের মতো এবারও রয়েছে যানজটের শঙ্কা। মহাসড়কের উপর বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা ও অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনাই ভোগান্তির মূল কারণ। পাশাপাশি ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার আশুলিয়া এলাকায় বাইপাল শ্রীপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টেও যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় এবারের ঈদ যাত্রায় আরো তীব্র যানজটের শঙ্কা করছেন যাত্রী ও চালকরা। চান্দুরা যাওয়ার পথে এলিভেটেড কাজ চলতেছে, চলার কারণে পাথর বালু সিমেন্ট রাখতে এখানে মনে করেন খুব সমস্যা হয়ে যাচ্ছে। গেছেবার একটু যানজট কম ছিল, এবার কিরকম যানজট হয় কিন্তু সঠিক বলা যাচ্ছে না। তবে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় 60 কিলোমিটারের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খানাখন্দ নেই। তাই এ অংশটুকু অনেকটাই নির্বিঘ্নে যান চলাচল করতে পারবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে রাস্তাঘাটে কোনো আর কি ঝামেলা নাই, পুলিশ সার্বক্ষণ এলাকাতে টহল দিচ্ছে। এদিকে চন্দ্রায় আইন শৃঙ্খলা সহ পরিবহন ব্যবস্থাপনায় 5 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মানুষের ঈদ যাত্রাতে নির্বিঘ্ন হয় এ ব্যাপারে রাস্তা শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের ট্রাফিক ব্যবস্থা থাকবে। একই সাথে আমরা শ্রমিক এবং মালিক সমিতির সাথে আমরা মিটিং করেছি, তাদেরকে আমরা বলে দিয়েছি যে রাস্তাতে কোনো লোকজন যাতে ওঠানামা না করে। একটা নির্দিষ্ট জায়গায় টার্মিনালে তারা লোকজন ওঠানামা করাবে এবং সরাসরি গাড়ি চলে যাবে। এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামত করার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে যশোর ও কুষ্টিয়া সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 32 জন। এর মধ্যে যশোর খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যান ও 2টি ইজি বাইকে ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হন। আহত হয়েছেন 2 জন। বেলা 11:30টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন চাউলিয়া তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। নিহতরা হলেন যশোর সদর উপজেলার খুনি পূর্বপাড়া এলাকার ইজি বাইক চালক মোহাম্মদ আয়ুব আলী, ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার বৃষ্টি সাহা ও চাউলিয়া গ্রামের আনুর আলী। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। এ সময় বাসটি উল্টে খাদে পড়ে যায়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হয়েছে কুরবানির পশুর কেনাবেচা। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই হাট। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের এবার মোট 27টি স্থানে পশুর হাট বসেছে। তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। হাটে অনেক পশু থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম।
দেশে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। পশুর হাট পরিদর্শন করে একথা জানান মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানী পশুর হাট ঘুরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্যাগের মহিমা নিয়ে আবারও সমাগত মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে স্থায়ী হাটের পাশাপাশি রাজধানীর অস্থায়ী পশুর হাটে শুরু হয়েছে পশু বেচাকেনা। প্রতি বছর আগে কিনি, কারণ একটু 6-7 দিন পোষার পর একটা মায়া দেওয়া, এটা সব বেশি পাওয়া। ছোট বড় মাঝারি নানা জাতের গরুর বিশাল সমারোহ রাজধানীর পশুর হাটগুলোতে, তবে ক্রেতাদের আনাগোনা কম। এটা ব্রাহ্মণ জাতের গরু, আমি টোটাল 46টা গরু আনিছি, 50 লাখ দাম চাচ্ছি। কাস্টমার নামবো বিকালে আর কি, আইসি তো আজ 2 দিন মাত্র, এটা গরু এই মুহূর্তে বউনি করলাম। আমি টোটাল 56টা গরু এনেছি। আমার গরু সব হচ্ছে সাইওয়াল, আমরা প্রান্তিক খামারিদের থেকে কালেক্ট করে নিজেরা পালি। ছাগল ভেড়ার পাশাপাশি দুম্বা, ছোট ভুট্টি গরু এবং বিশেষ জাতের মহিষ ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। এটা একটু ওজন আছে, 25 লাখ টাকা দাম চাইছে, আমার চাওয়া দাম। যে আমার মোষটা কিনবে তার জন্য এটা ভুট্টি করে ফিরিয়ে আসে। এদিকে গাবতলী পশুর হাট পরিদর্শন করে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাল টাকা শনাক্তকরণ সহ হাটে অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশে পর্যাপ্ত পশু আছে উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে গরু প্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। এই হাটে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে সেবা পায়, সুবিধা পায়, সেই ব্যাপারে দেখভাল করছে। 22 লাখ কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে, কাজেই অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই। তবে এরই মধ্যে ভারতীয় গরুতে সয়লাভ গাবতলীর পশুর হাট। হরিয়ানা, এই যে হরিয়ানা জাত আছে, এই যেমন এই গরুটা 6 লাখ টাকা। এগুলো ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়া থেকে আসার পরে বাংলাদেশ আসে। বাংলাদেশ ধরনের এই যে যারা আমাদের এলাকার গৃহস্থ আছে না, তারা 5 মাস 6 মাস 7 মাস 8 মাস ধরনের পুষা এরা পালার পরে আমরা ওখান থেকে কিনে নিয়ে আসি আমরা। রাজধানীর পশুর হাটগুলো এখন ব্যাপারীদের হাকডাক আর পশুর আনাগোনায় সরগরম। ব্যাপারীরা ব্যস্ত পশুর পরিচর্যা করতে, তবে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত ক্রেতাদের দেখা নেই। তবে 2-1 দিনের মধ্যেই বেচাকেনা জমে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন ব্যাপারীরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার হামের টিকা দিতে এত শিশুর মৃত্যু হতো না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন। বলেন, বেসরকারি উদ্যোগে টিকা কিনতে গিয়ে এই জটিলতা তৈরি করেছে তারা। সচিবালয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের ভেন্টিলেটর, নেবুলাইজার, স্যালাইন সহ নানান চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে হামের প্রাদুর্ভাবে যেটা নিয়ে আপনারাও অনেক সহযোগিতা করতেছেন আমাদেরকে আরো ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার জন্য। আজকে ওনারা আমাদেরকে ঠিক এক্ষুনি এটা আপনারা যদি নোট করে নেন, 11টা পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিচ্ছেন, 27টা নেবুলাইজার মেশিন দিচ্ছেন। প্রথমবারের মতো ডেঙ্গু চিকেনগুনিয়া প্রতিরোধে প্রাক বর্ষা লার্ভা জরিপ শুরু করেছে ডিএসসিসি। এই জরিপের মাধ্যমে এডিস মশার ঘনত্ব যাচাইয়ের মাধ্যমে ডিএসসিসি এলাকায় ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করা হবে। ডিএসসিসির 75টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে 30টি করে বাড়ি নমুনা হিসেবে মোট 2250টি বাড়ি নমুনা হিসেবে জরিপ করা হবে। এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজনে ঢাকায় বৃষ্টি ভোগায় কেন শীর্ষক নগর সংলাপে এই কথা জানান তিনি। প্রথমবারের মতো প্রাক বর্ষা একটা এডিস মশার লাভা জরিপের কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে 12 দিন ব্যাপী। প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 36 জন মাঠ কর্মী প্রতিদিন একটা জরিপ করবে, অর্থাৎ লার্ভার যখন জন্মাবে তখনই আমরা সেটাকে হয়তো মেরে ফেলতে পারবো। আপনাদের সবাইকে নিয়ে যদি আমি নামতে পারি তাহলে অবশ্যই আমরা খালকেও রক্ষা করতে পারবো, আমরা জলবদ্ধতা থেকে রক্ষা পেব, আমরা মশার উপদ্রব থেকেও আমরা রক্ষা পেতে পারি। দর্শক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে কয়েকটি প্রকল্প উদ্বোধন করছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরকে আপনি বাগান বানিয়ে নিয়ে
আয় আল্লাহ রহমান আর রহিম ওনার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান টুকুকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ ওনার সুস্বাস্থ্য দান করুন। আয় আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন। আয় আল্লাহ ওনার স্ত্রী সন্তানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রহমান আর রহিম আমাদের ত্রিশালের মাননীয় সদস্য ডাক্তার মাহবুব রহমান দিনন সাহেব আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন। আয় আল্লাহ ওনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ রহমান আর রহিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটানোর জন্য যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আপনি ওনার এই কর্মসূচিকে আপনি সফলতা দান করুন। আল্লাহ কৃষিতে আমাদেরকে করুন মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল ঐতিহাসিক ধরার খাত আজকের মাননীয় প্রধানমন্ত্রী কাল উদ্বোধন করতে যাচ্ছেন। পাশাপাশি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন গড়ের পাল বহন করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে গড়ের পাল কর্মসূচি গৃহীত হয়েছে। জননেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গড়ের পাল বহন এখন করছেন এবং 1979 সালের 6 সেপ্টেম্বর তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে জায়গায় খাল খনন করেছিলেন তার সুযোগ্য পুত্র বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই জায়গায় সেই খালের পুনর্গঠন কর্মসূচি শুরু করছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। দর্শক এতক্ষণ দেখছিলেন ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির উদ্বোধন। চলে যাচ্ছে উন্নয়ন প্রসঙ্গে, এবারে থাকছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আবারও পশুর হাটের খবর। বরিশালের বাবুগঞ্জের কেদারপুরে ৩৫ মন ওজনের গরু বাদশাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মালিক দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। এদিকে কুমিল্লার লক্ষ্মীনগর গ্রামের খামারে মরুভূমির জাহাজ খ্যাত উট দেখতে ছুটে আসছেন আশপাশের এলাকার মানুষ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ক্রেতা বিক্রেতার আনাগোনায় জমে উঠতে শুরু করেছে পশুর হাট। মুন্সিগঞ্জের দেওভোগে পুকুরে ডুবে প্রাণ হারানো ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজওয়াদ তাওসিফ রিয়াসাতের প্রথম জানাজা বাদ জোহর মিরপুরের রূপনগর আবাসিক এলাকা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আসফিয়া তাসনিম নিতা এবং অবসরপ্রাপ্ত মেজর ফজলি মুকিতের ছোট ছেলে 23 বছর বয়সী রিয়াসাত। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার দ্বিতীয় জানাজা ও দাফন বনানী আর্মি কবরস্থানে বেলা 3:30টায় অনুষ্ঠিত হবে। রিয়াসাতের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন 4 জন। আগামী 7 জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। তারা হলেন রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম, রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আহমেদ, সিলেট থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা ক্যাটাগরি থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বিসিবি পরিচালনা পর্ষদে 23টি পদে 33 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আজ বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিসিবি নির্বাচন কমিশন।
বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা জাতীয় দলকে বহনকারী বিমানটি উন্মোচন করেছে এরোলিনিয়াস আর্জেন্টিনা। 11 জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। বুয়েন্স আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি প্রস্তুত করা হচ্ছে। এয়ারবাস A330-200 বিমানটিকে আর্জেন্টিনার জাতীয় দলের আকাশী নীল এবং সাদা রঙে সাজানো হয়েছে। বিমানটির লেজে রয়েছে অধিনায়ক লিওনেল মেসির আইকনিক 10 নম্বর জার্সি। বিমানটির প্রতিটি ইঞ্জিনে ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড, সি এবং নিচের অংশে 3টি বিশ্বকাপ জেতার অংশ হিসেবে 3টি তারকা রয়েছে। আর্জেন্টিনার খেলোয়াড়রা কিছুটা কুসংস্কারে বিশ্বাসী, তাই কাতারে ব্যবহৃত এয়ারবাস A330কে আবার ব্যবহারকে অনেকেই সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 72 ঘন্টার মধ্যে পাওয়া যাবে রামিসার ডিএনএ রিপোর্ট। এরপরই চার্জশিট বিচার কার্যক্রম শুরু, ঈদের পর জানালেন আইনমন্ত্রী। সামাজিক অবক্ষয় ও মাদকাসক্তির কারণেই বাড়ছে শিশু হত্যা ও ধর্ষণের মতো বিশেষজ্ঞদের মামলার দীর্ঘসূত্রিতা বন্ধ এবং সর্বোচ্চ সাজা নিশ্চিতের তাগিদ। ময়মনসিংহে ত্রিশালে বৈলোর খান পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে যোগ দেবেন নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে। কুরবানিকে সামনে রেখে আজ থেকে রাজধানীতে 27টি স্থানে বসেছে অস্থায়ী পশুর হাট। এখনো জমে ওঠেনি বেচাকেনা। এবং ঈদে ঢাকা ছাড়ছেন মানুষ, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ট্রেনের সময়সূচিতে বিলম্ব। যশোর কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 7। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।